নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনাদের জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে যে কোনো কিছুর করার পরে, কোনো কিছু দেখার পরে, কোনো কিছু খাবার পরে আপনার একটা অবনক্সাস, একটা ন্যাস্টি অফুল ফিলিংস হয়েছে, চরম অস্বস্তিতে ভুগেছেন, এরকম ঘটনা আপনাদের সাথে ঘটেছে? এরকম অনুভূতি হয়েছে, একটা সিক ফিলিং? যেমন আমি একটা দুইটা উদাহরণ দিচ্ছি, আমি নিজের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো, মনে করেন আমি যখন নটরডেমে পড়ি, আমার এক বন্ধু তার বাসায় নিয়ে গেল আমাকে। আমি গেলাম এবং তো দুইজন খেতে বসছি। মাছ টাছ খাবার পরে তো দেখলাম যে একটা বাটিতে খুব নাইস একটা মাংস দিল আর কি, হলুদ আলু টস টস করে আর কি, দেখতে খুব সুন্দর। তো আমি ওই মাংসটা দেখে বুঝেছি যে এই মাংসটা আমি কোনোদিন খাই নাই, বাট খুব সুন্দর গন্ধ এবং খুব দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তার মা খুব ভালো রান্না করেছে। তো সেই আমি চিন্তা করতেছিলাম যে জিজ্ঞেস করব যে কি মাংসটা কি। আমি ভাবতেও পারি নাই যে সে আমাকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করবে। হঠাৎ করেই সে বলল যে এই কোনো কিছু না জিজ্ঞেস করেই ওই বাটিটা আমার প্লেটের মধ্যে ঢেলে দিল। তখন ওই মাংসটা যে চিকেন বা খাসির মাংস না, এটা আমি বুঝেছিলাম। তারপরে আমি বললাম যে এটা কিসের মাংস? তো বলল গরুর মাংস। তখন আমি এই যে যা খেয়েছিলাম এর আগে, তৎক্ষণাৎ আমি এই সেই অনুভূতিটা আমার এখনও আসে মাঝে মধ্যে, যে ওই দিনের খাবারটা আমি কখনোই ভুলতে পারি নাই। এইরকম একটা অনুভূতি যখনই এই জিনিসগুলি আসে, তখন সেটা ভাবি, ওই দৃশ্যটা আমার সামনে চলে আসে। ইটস লাইক আমি খাই নাই, কিন্তু তারপরেও যে একটা সিক ফিলিং যে ছিল, যে যেগুলি খেয়েছিলাম এই খাবারগুলিও বমি করে ফেলে দেওয়ার মতো উপক্রম ছিল। তারপরে আরেকবার একটি আমার ছোটবেলায় একটি এই মরদেহ পোড়ায় সেই শ্মশানে গিয়েছিলাম আর কি, শ্মশান বন্ধু হিসাবে। তারপরে গিয়ে আপনারা জানেন যে এই গ্রামে গঞ্জে যেভাবে লাকড়ি দিয়ে শবদেহ পোড়ানো হয়, তো ওই আগুনে যখন তার যেই বেইনসগুলি বা কার্টিলেজগুলি আর পড়ছিল আর কি, টস টস করে শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল যে বডি জাম্প করে। তো এই জিনিসটা, দৃশ্যটা আমার কাছে খুব ট্রমাটিক মনে হয়েছিল। তারপরে আমি দেখলাম যে আমি প্রস্রাব করতে যাই, দেখি সামনে সেই লাশ পড়ে আছে। আমি খেতে বসি, দেখি সামনে লাশ পড়ে আসছে। ঘুম থেকে হঠাৎ করে জেগে মনে হয় যে লাশ। অনেক দিন এরকম হয়েছে। এই যে একটা গাট রেঞ্চিং ফিলিং, এই ফিলিংটা আপনাদের কি কখনো হয়েছে? তবে সর্বশেষ এইরকমই একটি ফিলিং, যেমন এই দীর্ঘ 50 বছর পরে, দীর্ঘ 50 বছর আড়ালে থাকার পর এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত রোববার লাইভে সাক্ষাৎকার দিয়েছে। এবং আমরা তাকে মেজর ডালিম নামেই জানি। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং দীর্ঘদিন পলাতক, প্রায় 50 বছর পলাতক, এবং এই ইলিয়াস হোসেনের ইউটিউবে আসলো। তো আমার জিনিসটা আগ্রহ ভরে শুনতে গেলাম। কিছুক্ষণ শোনার পরেই আমার আর ইচ্ছা হলো না, আমি বেরিয়ে গেলাম। তারপরে আবার বেরিয়েও থাকতে পারলাম না, শুনতে চাইলাম কি বলছে, আবার শুনলাম। মানতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে কোনো ধরনের পেস্ট, এই কীট পতঙ্গ শরীরের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, আর এগুলি সরাতেও পারতেছিলাম না, এমন অবস্থা।
তারপরে আবার দেখছি, আবার বেরোচ্ছি, আবার দেখছি, আবার ক্লোজ করছি, মানে দেখার আগ্রহ নাই, আবার দেখার আগ্রহ আছে, এমন অবস্থায় তো এই পুরা 1.5-2 ঘন্টার এই লাইভটা অল্প টেনে টুনে দেখলাম। দেখার পরে যেই ফিলিংসটা হয়েছে যে সেটা হলো যে ইট হ্যাজ স্টাক টু মাই স্কিন। মনে হচ্ছে যে একটা মানে নোংরা একটা জিনিস, একটা আবর্জনা, একটা কীট, একটা পোকামাকড় শরীরে আটকে আছে, এটা ঝেড়ে ফেলতে পারতেছে না। এই যে এই কথাগুলি শোনার পরে মানে এইরকম একটা ফিলিংস এই এই নরঘাতক, এই পশু, নরপশু মেজর ডালিমের কথা শুনে, তার কথার মধ্যে। আর ইলিয়াস হোসেন, তাকে তো সে স্বঘোষিত রাজাকারের বাচ্চা, সে গর্বিত রাজাকার, সে রাজাকার, তার বাবা রাজাকার ছিল এবং সে রাজাকার পুত্র বলেই নিজেকে পরিচয় দেয়, বুঝলাম। তো এই যে এবং এই ডালিম যেই সমস্ত কথাগুলি বলেছে এবং এই রাজাকারের বাচ্চা যেইভাবে তার হি এক ডিম অন এই কথাগুলি বলার জন্য তাকে কি বলে রসদ সরবরাহ করেছে, তাকে সাহায্য করেছে, তাকে উস্কানি দিয়েছে বা প্ররোচনা করেছে, এবং এই মেজর ডালিম, কুখ্যাত ঘাতক ডালিম যেই সমস্ত কথাগুলি বলেছে, এই জিনিসগুলি মানে এখন ভাবতেছি যে কেন শুনলাম, এতটুকু সময় নষ্ট করলাম, এবং এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো সাবস্ট্যান্টিভ ভ্যালু এই কনভারসেশনের নাই, পুরাটাই ওয়েস্ট, এই সময়টা ওয়েস্ট। এবং এই কথাগুলি শোনার পর মনে হচ্ছে যে পুরা গাটা গিনগিন করতেছে, মনে হয় যে গঙ্গা স্নান করে পবিত্র হই, মানে এই গঙ্গা স্নানে ডুব দিলেও সেটা এই গা গিনগিন যাবে কিনা আমি জানি না। টোটালি মনে হচ্ছে যে পেস্ট শরীরে লেগে আছে, কথাগুলির দাসগুলি এখনও, মানে আপনি শরীর থেকে হয়তো স্নান টান করে সব কিছু, কিন্তু মনের ভিতরে যেগুলি ঢুকে আছে এই মানে এই নর্দমা, এই এই মানে কদর্যতা, এগুলি আপনি কিভাবে সরাবেন, মানে এমন একটা ফিলিংস হচ্ছে এখানে। তো দর্শক, আমি অল্প করে সংক্ষেপে তিনি কি বলেছেন সেই কথাগুলি আপনাদের সাথে আলোচনা করব। শুরুতেই মেজর ডালিম বলেছেন যে এই যে নতুন প্রজন্মের যেই ছাত্র জনতা, তথাকথিত ফেসিবাদী বিরোধী আন্দোলনের যারা অংশ নিয়েছে তাদের লাল সালাম জানিয়েছেন, লাল সালাম, লাল স্বাধীনতা। তো বলেছে যে বিপ্লব এখনো পুরোপুরি অর্জিত হয়নি, সময় প্রয়োজন, এবং তাদেরকে বলছে যে সে যদি এই বিপ্লবকে ফলপ্রসূ করার জন্য কোনো রকমের ভূমিকা রাখতে পারে সেটা সে জীবন দিয়ে রাখবে, এবং সে এটাকে এই বিপ্লবকে, তথাকথিত বিপ্লবকে, জুলাই আগস্ট বিপ্লবকে বলেছে যে হিন্দুত্ববাদী সম্প্রসারণবাদী ভারতের বিরুদ্ধে এই বিপ্লব হয়েছে এবং ৭১-এর মতোই আরেকটা স্বাধীনতা অর্জিত হয়েছে। তো এবং সে পূর্ণাঙ্গ স্বাধীনতা, বলছে যে পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হলে আমাদের এই বিপ্লব ব্যর্থ হবে। তো মেজর ডালিমের মূল বক্তব্য হয়েছে যে ১৯৭১ সালের মুক্তি সংগ্রামের আগে শেখ মুজিবের চরিত্র ছিল এক, এবং তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন, এবং পাকিস্তান আর্মি যখন ২৫ এবং ২৬শে মার্চ রাতে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালায়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করে, তখন এই শেখ মুজিব সহ এই নেতাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য যার যার জায়গা মতো চলে গেছে, এবং মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে, এবং সেই সাথে তাদের পরিবারের ভরণ পোষণ পাকিস্তানের হাতে তুলে দিয়ে তিনি নিজে পালিয়ে গেছেন। আর তখন এই দিকভ্রান্ত, দিকহারা, দিশেহারা বাঙালি তারা বুঝতে পারছিল না কি করতে হবে এবং কোথায় যাবে, কিভাবে প্রাণ বাঁচাবে। সেই সময় চট্টগ্রাম থেকে মেজর জিয়ার স্বাধীনতার ডাক, এবং
তিনি তখন পাকিস্তান আর্মিতে ছিলেন এবং সেই ডাকে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে নেমে পড়েছিলেন। তারপরে তিনি শহীদদের সংখ্যা নিয়ে, এখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধে যাননি, তিনি গেছেন জিয়ার ডাকে। আচ্ছা, তারপরে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে তিনি চরম সত্যের অপলাপ করেছেন, চরম মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ না, বরং মাত্র 3 লক্ষ ছিল। এবং সেটাকে তিনি বলেছেন যে শেখ মুজিবের ইংরেজি বলাটা এত জঘন্য ছিল যে শেখ মুজিব 3 লাখকে বাংলায় 3 লাখকে ইংরেজিতে 3 মিলিয়ন বলেছেন। আপনারা চিন্তা করেছেন? অথচ সে বলছে শেখ মুজিবের ইংরেজি ভাষণ, ইংরেজি বক্তব্য নাকি খুবই জঘন্য ছিল। আমরা কিন্তু কিছু কিছু সাক্ষাৎকার শেখ মুজিবের আমরা শুনেছি বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের সাথে, ফরেন জার্নালিস্টদের সাথে, এবং উনি দুর্দান্ত ইংলিশ বলেছিলেন। আমি মানে অন্তত শুনেছি, যেটা তো সেটা তো আমাকে বলতে হবে, তাই না? আর এই যে তিনি বললেন যে 3 লক্ষ, 30 লক্ষ না, 3 মিলিয়ন না, এটা 3 লক্ষ, এবং 3 লক্ষকে শেখ মুজিব যেহেতু ইংরেজিতে দুর্বল তিনি 3 মিলিয়ন বলে ফেলেছেন। অথচ দেয়ার ইজ টনস অফ আর্টিকেলস আপনি ওই সময়কার, যেখানে স্পষ্ট লেখা আছে যে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে, তাদেরকে এই পাকিস্তানি হানাদাররা হত্যা করেছে। তো এইরকম কয়েকটি পত্রিকার কথা আমি আপনাদেরকে বলছি। 1972 সালের 5ই জানুয়ারি ঢাকার পত্রিকা দি ডেইলি অবজারভারের শিরোনাম ছিল পাক আর্মি কিল্ড ওভার 30 লাখ পিপল। একই দিন দি মর্নিং নিউজের শিরোনাম ছিল ওভার 30 লাখ কিল্ড বাই পাক ফোর্স। রাশিয়ার কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদা, খুবই বিখ্যাত ছিল এক সময়, তাই না? সেই প্রাবদা পত্রিকা 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে 30 লাখ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করেছিল। এই প্রাবদা পত্রিকার ইংরেজি সংস্করণে উল্লেখ করা হয়েছিল যে ওভার 30 লাখ পার্সনস ওয়ার কিল্ড থ্রু আউট বাংলাদেশ বাই দি পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ডিউরিং দি লাস্ট 9 মান্থস। প্রাবদা পত্রিকাটির 1972 সালের 5ই জানুয়ারির বাংলা সংস্করণে শিরোনাম হয় দখলদার বাহিনী বাংলাদেশে 30 লক্ষ মানুষ হত্যা করেছে। 1972 সালের 9ই জানুয়ারি দৈনিক বাংলার হুঁশিয়ার আন্তর্জাতিক চক্রান্ত শিরোনাম খবরে লেখা হয় দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে তাতে 35 লক্ষাধিক বাঙালি প্রাণ হারিয়েছে। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, যেই নিউজগুলি তখন ছেপেছে সে আজকে 50 বছর পরে এসে সেটাকে ডিসপিউট করতেছে, বলতেছে 30 লক্ষ না, হাতে গোনা কয়েক লক্ষ, 3 লক্ষ মানুষ মারা গেছে। এবং সবচাইতে দুঃখের বিষয় হলো মেজর ডালিম যা বলেছে, আমি তো অনেকগুলি কমেন্ট পড়েছি এইগুলা, তো সবাই বিশ্বাস করছে। এখন এই মুহূর্তে ডালিম যদি বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন মানুষও মরে নাই, তাহলে এই বাংলাদেশের বর্তমানে অন্ধ বিবেকহীন মমিনরা, এই রাজাকার শাবকরা কিন্তু সেটাই বিশ্বাস করবে। এবং বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো যে অধিকাংশই রাজাকার শাবক, দেশটা রাজাকার শাবকে ছেয়ে গেছে। এই যে পাকিস্তানিরা যে রেপ করেছে এইটার বাই প্রোডাক্ট অনেক। এবং কি করে সে এইভাবে এত মানে জঘন্যতম মিথ্যাচারটা করতে পারে, আপনারা একটু চিন্তা করেন। তারপরে তিনি বলেছেন যে নারী নির্যাতনের সংখ্যা তার মতে 2 লক্ষ নয়, বরং অনেক কম। তিনি বলেছেন যে তিনি মাত্র 2 জন নারীর সাক্ষাৎ করেছেন যে এই নারীরা ধর্ষিতা হয়েছে। অনলি 2 people. Can you believe it? Can you believe it? Only 2 people তিনি সাক্ষাৎ পেয়েছেন যারা ধর্ষিতা হয়েছে। এই হলো মেজর ডালিমের মিথ্যাচার। তারপরে আরেকটা
ফিলিংস এই 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 এত কিছুর পরে আমি দেখলাম যে এই ইলিয়াস হোসেনের লাইভটা দেখতেছিল প্রায় ৮ লক্ষ লোক লাইভ, ৮ লক্ষ লোক ইউটিউবে লাইভ প্রোগ্রাম দেখতেছিল এবং তারা মেজর ডালিমকে বেসিকলি আব্বা আব্বা ডাকতেছিল। এই যে আমরা স্লোগান শুনি, এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, কিন্তু আমরা দেখলাম ইলিয়াস হোসেনের এই লাইভে যে রাজাকার ঘরে ঘরে, এক মুজিব লোকান্তরে, কুটি রাজাকার ঘরে ঘরে। তাই আমরা দেখেছি কি জঘন্য একটা ফিলিংস হইতে পারে। আপনারা মানে আমি জানি না আপনারা এরকম অনুভূতিটা আপনাদের হয়েছে কিনা। তারপরে তিনি বলেছেন যে মুজিব স্বাধীনতা চাননি, তিনি বরং স্বায়ত্তশাসনের পক্ষে ছিলেন। ডালিম বলেছে যে বাকশাল গঠনের পর প্রচুর হত্যাযজ্ঞ হয়েছে এবং নানান অনাচারের কথা তিনি বলেছেন। কিন্তু আপনি যদি রেকর্ড দেখেন, বাকশাল হয়েছিল 24শে ফেব্রুয়ারি 1975 এবং এই 5ই আগস্ট 1975-এর এই গণহত্যার সময় শেখ মুজিবকে সপরিবারে হত্যার পরে বাকশাল শেষ। তাহলে এই 5 মাসের শাসন ব্যবস্থা মানে একটা এইরকম যেই তারা যেই কথা বলতেছে যে প্রচুর মানুষ মারা গেছে, 5 মাসের বাকশাল ছিল, তো এই 5 মাসে বাকশাল এত কিছু করে ফেলেছে, এটা কি বিশ্বাসযোগ্য? তারপরে ভারতের ভূমিকার নিয়ে কটাক্ষ করেছে। মেজর ডালিম দাবি করেছে যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল কেবল তাদের এই বাংলাদেশকে তাদের প্রদেশে পরিণত করার উদ্দেশ্যে। এখন আপনারা যদি ইতিহাস দেখেন, চিন্তা করেন যে প্রদেশ যদি করতেই চাইতো তাহলে ভারত তাদের সৈন্য সামন্ত ফিরিয়ে নিল কেন? তাদের সেনা সদস্যরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক সেনাবাহিনীর অনেক সদস্য মারা গেছে। তো পৃথিবীর ইতিহাসে কি আপনারা দেখেছেন যে কোনো দখলদার বাহিনী বা এই যে যদি ভারত বাংলাদেশকে প্রদেশ বানাতে চাইতো তাহলে তাদের সেই ফোর্স তারা এত তাড়াতাড়ি নিয়ে যেত? এটা কি দেখেছেন আপনারা পৃথিবীর ইতিহাসে? দেখেননি। কিন্তু এই নতুন করে রিভিশনিজম, যেটা ইতিহাসকে নতুন করে উপস্থাপন, মানে তাও মানে বিকৃত করে উপস্থাপন, এই একমাত্র আমাদের মুমিনরাই পারে। এবং সেই মুমিনরা মানে সত্য ইতিহাসের তোয়াক্কা করে নাই, বরং সবাই বলতেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এত বছর পরে স্বাধীনতার প্রকৃত ইতিহাস পাচ্ছি। ক্যান ইউ বিলিভ ইট, দ্যাট কাইন্ড অফ টক? যে স্বাধীনতার এই যে নাকি পলাতক, যে নাকি তার নিজের সুবিধা মতো কথা বলে, কিছু বলে না, সেই ব্যক্তিটি, তার কথা নাকি এখন মানে আমাদের মুমিনরা এমনভাবে গ্রহণ করছে যে পয়গম্বরের বাণী। তারপরে তিনি বলেন যে এই 1971 সালে বুদ্ধিজীবী হত্যার পিছনে ভারতীয় বাহিনীর হাত ছিল, কারণ ভারত বাংলাদেশকে প্রদেশ বানাইতে হলে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ধ্বংস করা অপরিহার্য ছিল এবং সেটা পাকিস্তানিরা মারে নাই, সেটা ভারত মেরেছে। চিন্তা করতে পারেন। তারপরে তিনি বলেন যে শেখ মুজিবুর রহমানের হত্যার পর বাংলাদেশের মানুষ মানে উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে। এটা আমি অস্বীকার করব না, কারণ বাংলাদেশের মানুষ তারা তো মুক্তিযুদ্ধ ডিজার্ভ করে না, তারা মুক্তিযুদ্ধ চায়নি। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেয়েছিল অধিকাংশ সংখ্যালঘুরা, হিন্দুরা এবং কিছু মুসলমান, মানে অধিকাংশ মুসলমান রাজাকার শাবকরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি। তারপরে তিনি বলেছেন যে শেখ মুজিব হত্যার পিছনে পরোক্ষভাবে জড়িত ছিল জিয়াউর রহমান, এবং পরে তিনি কোরআন নিয়ে শপথ করেছিলেন বিপ্লবীদের সাথে, কিন্তু পরে বিপ্লবীদের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং বিপ্লবীদেরকে দমন করেন, এবং তিনি বুঝাতে চেয়েছেন যে জিয়াউর রহমান সেনা পরিষদের
4000 মুক্তিযোদ্ধা সেনাকে হত্যা করেছে। এই এই অথচ আমরা এখন পর্যন্ত সেটার কোনো তথ্য প্রমাণ পাইনি। শুধু তাই না, তার কথা এমনটা মনে হয়েছিল যে জিয়াউর রহমান বিপ্লবীদের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে তাকেও হত্যার শিকার হতে হয়েছে এবং এটা তার প্রাপ্য ছিল। তো তারপরে তারা ডালিম বলেছে যে ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের 16,000 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। তিনি বলেছেন যে ভারতীয় বাহিনী 15ই মার্চ 1972 সালে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তখনকার সময়ে 16,000 কোটি টাকার সম্পদ, যেটা বর্তমান সময়ে দাঁড়ায় 16 লাখ কোটি টাকার মতো, এটা লুণ্ঠন করে নিয়ে যায়। এবং আপনারা চিন্তা করে দেখেন যে এটা কি 3 মাসে, বা ভারতীয় সেনারা ডিসেম্বরে আসছে, তারা মার্চে চলে গেছে, ডিসেম্বর 1971 আসছে, মার্চের 72 চলে গেছে। এই 3 বা 4 মাসে এই লুটপাট সম্ভব। তার মধ্যে আবার একটা যুদ্ধ করেছে তারা। আর স্বাধীন বাংলাদেশের প্রথম যেই বাজেটটা ছিল, সেই বাজেটটা ছিল 786 কোটি টাকা। মানে আর সেই 71 সালে প্রথম স্বাধীন বাংলাদেশের বাজেট ছিল 786 কোটি টাকা, আর ভারত নিয়ে গেছে 16,000 কোটি টাকা। তখন কি করে ওই টাকা কোত্থেকে? ভারত কি বাংলাদেশের টাকা বা ধন সম্পদ ছাপাইয়া বানাইয়া এগুলো তারপরে লয়ে গেছে? তারপরে তিনি বলেছেন যে তিনি বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত ছিলেন না। তো এই প্রেক্ষাপটে, মানে তার এত কথাবার্তার পরে কিছু কিছু জিনিস তিনি বলেছেন, এটা নিয়ে তার মেন্টাল অ্যাকুইটি নিয়ে আমার খটকা লেগেছে, প্রচণ্ড রকমের খটকা। তিনি বলেছেন যে 1905 সালে ওনার বউ মারা গেছে। যাই হোক, ওনার বউ 1905 সালে তার বউ মারা গেছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে তিনি কি রাইট মাইন্ডে আসছেন কি না। তারপরে তিনি অজ্ঞাত স্থান থেকে লাইভে এসেছেন। আমরা শুনেছি যে তিনি কেনিয়াতে আছেন, কিন্তু তার পোশাক আশাক দেখে মনে হয়েছে যে তিনি কোনো শীতের দেশে আছেন, তাই নয় কি? যেমন ইলিয়াস হোসেনও টুপি টাপি পরা শীতের দেশে আমেরিকায়, এই ইসেও মেজর ডালিমও কিন্তু শীতের কোনো দেশ থেকে, তা না হলে এই কেনিয়ার মতো জায়গায় এত গরম, সেইখানে আপনি কোট মাফলার পরে থাকবেন না। তো যাই হোক, তার 1905 সালে তার বউ মারা গেছে এবং তিনি বলেছেন যে বয়স তার এখন 75। আচ্ছা, এখন 75 হলে তিনি এই 23-24 বছরে তিনি মেজর হয়েছিলেন, বা আরও আগে। এটা কি সম্ভব? আর্মিতে কি এইটা হওয়া যায় এইভাবে? তারপরে তিনি জাতীয় সঙ্গীত নিয়ে বলেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি, তাই নাকি? আচ্ছা, কাজী নজরুল ইসলাম তিনি কি দেশি কবি, দেশীয় কবি? তার কোনো ধারণাই নাই কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কাজী নজরুল ইসলাম কিন্তু ভারতীয় নাগরিক এবং ভারতে তার জন্ম। আচ্ছা, তারপরে এই মোল্লারা, এই মমিনরা কাজী নজরুল ইসলামের মরার পরে কি করেছিল? তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিন্তু মমিনরা রাস্তায় মিছিল বের করেছিল যে এই কাফেরের জায়গায় বাংলার মাটিতে হবে না, এই কাফেরের। তখন কিন্তু নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম তাদের কাছে কাফের, কারণ তিনি শ্যামাসঙ্গীত বা তিনি সাম্যের কথা বলতেন, সাম্প্রদায়িক চেতনার কথা বলতেন। তারা তাকে তো মুসলমান মনে করে নাই। তারা বাংলার মাটিতে কাফেরের কবর হবে না, এটা নিয়ে মিছিল করেছিল। আর এখন সেই কাফেরের জন্য তাদের কত মায়া কান্না যে কাজী নজরুল ইসলাম বা অন্য দেশীয় কবিদের গান হতে পারত। তো চিন্তা করেন যে কাজী নজরুল ইসলামের গান তাদের ঠিক আছে। তারপরে এখন যেই জিনিসটা মানে মনে হইল যে মেজর ডালিমের কথা শুনে আর কি, যেটা যে তিনি নিজেই জাতির পিতা, শুধু ঘোষণাটা দেবার বাকি। তো এই যে এইরকম একটা ডিমেন্টেড, একটা সাইকোপ্যাথ, মানে আপাদমস্তক ক্রিমিনাল এই ব্যক্তিটির কথা শুনে আমার গা সত্যি সত্যি
ঘিনঘিন করতেছে যে এত মিথ্যা কিভাবে বলে, এবং আরও বেশি গা ঘিনঘিন করতেছে এই মমিনদের। এত 8 লক্ষ মমিন একদম মন্ত্রমুগ্ধ হয়ে এই 2 ঘন্টার একটা প্রোগ্রাম তারা দেখলো এবং কমেন্ট করলো আলহামদুলিল্লাহ, মানে কত কথা, যে তারা এই ইভেন তারা বলতেছে যে ডালিমকে এনে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো হোক। একটা ডিমেন্টেড, একটা সাইকোপ্যাথ এই লোকটাকে, মানে ক্রিমিনালকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানোর জন্য মানে জনতার কি আগ্রহ, এবং কত আগ্রহ ভরে কি পরিমাণে এই যে মুজিব বিদ্বেষী, কি পরিমাণে মুক্তিযুদ্ধ বিদ্বেষী, কি পরিমাণে রাজাকার প্রেমী হইলে, টুইস্টেড মাইন্ড হইলে এই মানুষগুলি এই যে লাখে লাখে এই এক সময়ে মানে এই ইউটিউব এই ইন্টারভিউটা দেখার জন্য জড়ো হইতে পারে। এবং এই ইউটিউব এবং তার ফেসবুকে কিন্তু কয়েক মিলিয়ন, 10-15 মিলিয়ন হয়তো ভিউ হয়ে গেছে অলরেডি এই ভিডিওটা, এবং এতে করে প্রমাণ পাওয়া যায় যে আমাদের এই বাংলাদেশের মমিনরা কি জিনিস। এবং মানে জাস্ট দিস থিঙ্কিং, এই জিনিসটাই যখন ভাবি মানে গাটা ঘিনঘিন করে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।